মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে আমি জীবনে কোনোদিন রাজনীতি করিনি। এমনকি আমি কোনোদিন এমএলএ হতে পারবো কিনা জীবনে সেটা অনিশ্চিত ছিল। শুভেন্দু অধিকারী ইজ এ ন্যাচারাল চয়েস। কেউ যদি এটার মধ্যে কোনো প্রতিযোগিতা মনে করে, ভুল করবে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য আলাদা কিছু নয়। দল দেখবে তার সংকল্পপত্র ঠিক করে রূপায়িত হচ্ছে কিনা। দল এবং সরকারের মধ্যে সমন্বয় থাকবে, কিন্তু সরকার সরকারের মতো চলবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। কাঁধে অনেক দায়িত্ব, অনেক লড়াই করে আজকে সরকারে, এবং বুঝতেই পারছেন এত ব্যস্ততা যে গাড়িতে যাওয়ার পথে আমাকে যতটুকু সময় হয় ততটুকু দিয়েছেন। দাদা, বাংলা হান্টে আপনাকে প্রথমেই স্বাগত জানাবো। এত লড়াই লড়াই করে একটা জায়গায়, আবারও তো ভোট আসছে, মানে সেই জন্যই কি এত ব্যস্ততা? না, ভোট আমাদের সামনে। রাজনীতিটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয়। আমরা সামগ্রিকভাবে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত করতে চাই। এই উত্থানের লক্ষ্যটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। শুধুমাত্র একটা নির্বাচনে হারা জেতা, একজন মুখ্যমন্ত্রী হওয়া না হওয়ার মধ্যে বিজেপির রাজনৈতিক দর্শন কোনোদিন সীমাবদ্ধ থাকেনি, ভবিষ্যতেও থাকবে না। যে দেশকে একদিন গোটা পৃথিবীতে অপ্রাসঙ্গিক মনে করা হচ্ছিল, যে দেশের একজন মুখ্যমন্ত্রীর ভিসার ওপরে ব্যান লাগিয়ে দেওয়া হয়েছিল, তারই কিন্তু পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে তাকে তার নামের ধ্বনি দিতে দিতে সেই দেশকে গ্রহণ করতে হয়েছে। ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই কোনো দেশের ওপরে নিজের একাধিপত্য চাপিয়ে দেবার কোনো প্রচেষ্টা করেনি। কারণ একটা সময় ছিল যখন গোটা পৃথিবীর বাণিজ্যের একটা বড় কন্ট্রিবিউশন আমাদের দেশ থেকে থাকতো। সে আধুনিক সভ্যতা থেকে শুরু করে প্রাচীন আহ, সেই ম্যাথমেটিক্স, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, গ্রামার, নিউক্লিয়ার সায়েন্স, সবই আমাদের দেশ থেকে গেছে। হ্যাঁ দাদা, কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর কথাই আপনি যখন বললেন, যেহেতু আপনার এবং শুভেন্দু অধিকারীর দুজনের একদম মিলিত লড়াই, এতটা বন্ডিং, মানে যেটা দিলীপ ঘোষের সময়ও হয়নি, মানে না, এই এরকম লড়াইটা, মানে এই বন্ডিংটা কোন লেভেলের? সবকটা বন্ডিংই এক। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য আলাদা কিছু নয়। না, মানে দিলীপ ঘোষও তো রাজ্য সভাপতি ছিলেন, কিন্তু দিলীপ ঘোষ আপনি রাজ্য সভাপতি দিলীপ এবং ঘোষ রাজ্য সভাপতি যখন ছিলেন, তখন পরিস্থিতি ভিন্ন ছিল। তখন যে পরিমাণ সন্ত্রাস এর শিকার দিলীপ ঘোষের সময় হয়েছিল, আমাদের সময় মানে গত 3 মাসে সেই সন্ত্রাস হয়নি। আমরা সংঘবদ্ধভাবে এই নির্বাচনে লড়াই করেছি। এখানে আলাদা করে শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য বলে কেউ নেই। বুথের একজন সভাপতি থেকে রাজ্য সভাপতি পর্যন্ত, বিরোধী দলনেতা থেকে শুরু করে পঞ্চায়েতের বিরোধী দলনেতা, তারা সমানভাবে পশ্চিমবঙ্গের কে একটা অভিশাপ মুক্ত করতে নির্বাচনে লড়াই করেছেন, এবং এই সংঘবদ্ধতাই আগামী দিনে মানুষ দেখতে পাবে। দাদা এই আমি যদি মুহূর্তে বলি। সরকার তৈরি হয়ে গেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি দলের দায়িত্বে আছি। দল দেখবে তার সংকল্পপত্র ঠিক করে রূপায়িত হচ্ছে কিনা। দল এবং সরকারের মধ্যে সমন্বয় থাকবে, কিন্তু সরকার সরকারের মতো চলবে। সরকারটা বিজেপি সরকার হবে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়েছে, এবং এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই ভবিষ্যতে হ্যাঁ থাকবে। দাদা, কিন্তু আমি যদি বলি যে হচ্ছে আপনি একদম প্রথম থেকে বিজেপির ঝান্ডা ধরে রয়েছেন, এত অত্যাচার এত কিছু সহ্য করেও কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী অন্য দল থেকে আসা, তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, কোথাও গিয়ে খারাপ লাগা বা কোনো নেই? প্রশ্নই ওঠে না। কিন্তু শুভেন্দু খারাপ অধিকারী, লাগা নেই কেন? আমরা শুভেন্দু তো দেখেছি যে একটা প্রতিযোগিতা থাকে, ফার্স্ট বয় সেকেন্ড বয় যে না, থাকে এরকম তাদের এরকম মধ্যেও। মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে আমি জীবনে কোনোদিন রাজনীতি করিনি। এমনকি আমি কোনোদিন এমএলএ হতে পারবো কিনা জীবনে সেটা অনিশ্চিত ছিল। যখন থেকে এই দল করা শুরু করেছি, তখন দলের ভোটের প্রাপ্ত হার 1%-এর নিচে। সুতরাং প্রশ্নটা মুখ্যমন্ত্রী হওয়ার নয়, নিজের মতাদর্শ, নিজের কর্মসূচিকে প্রতিষ্ঠিত করার। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন 2021 সালে। তিনি একজন ন্যাচারাল লিডার। মুখ্যমন্ত্রীকে তিনি নন্দীগ্রামে হারিয়েছেন। গত 5 বছর যাবৎ দলের যাবতীয় দায়িত্ব, মানে বিরোধী দলনেতার দায়িত্ব তিনি সম্পূর্ণভাবে পালন করেছেন, এবং আমার মনে হয় না অতীতে কোনো বিরোধী দলনেতাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি, এই ধরনের লড়াই সংঘর্ষ করতে হয়নি, এবং বিপরীত পরিস্থিতি থেকে তিনি যোগ্যতার সঙ্গে তার দায়িত্ব সম্পূর্ণ করেছেন। এবং এবারেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে বুক চিতিয়ে তারই দুর্গে লড়াই করে তাকে পরাজিত করেছেন। সুতরাং
শুভেন্দু অধিকারী ইজ এ ন্যাচারাল চয়েস। কেউ যদি এটার মধ্যে কোনো প্রতিযোগিতা মনে করে, ভুল করবে। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করে দেখবেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কিরকম। দাদা, এই যে ঐতিহাসিক জয়, মানে এটা তো ঐতিহাসিক জয় বললেও বোধহয় কম, মানে 207টা আসন একদম ধুয়ে মুছে সাফ বলা যায়। প্রায় তৃণমূল কংগ্রেস যাদের এতগুলো আসন, সেখানে একদম পুরো 2011-র একদম মানুষ দেখছে নজির। তো কোথায় গিয়ে আপনারাও কি ভেবেছিলেন যে এই এতটা সাফল্য বিজেপির আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে 192টা আসন পার্টি পাবে, এটা আমার একটা বিশ্বাস ছিল। বলতে কোনো দ্বিধা নেই যে 207 হয়ে যাবে, এটা আমাদের দলের অনেকেই মনে করতেন। আমাদের একজন দলের বলেছিলেন 211, বড় নেতাদের মধ্যে রাহুল সিনহা ভোট কাউন্টিং এর সময় বলছিলেন শুরুতে, এবং তার আগের দিনও বলে গেছেন যে কোনো অবস্থাতেই 200 সংখ্যা পেরোবে। প্রথম ফেজে 110টি আসন আমরা পাবো, এই ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। আমাদের যিনি এখানে সংগঠনের দায়িত্বে আছেন, মূলত এই নির্বাচনটা যে আমরা লড়েছি, এই নির্বাচন তার যে জমির তৈরির কাজ, সেটা করেছিলেন সুনীল বানসালজি। তার বক্তব্য ছিল যে হয় আমরা 70-80-তে আটকে যাব, আর না হলে এই সংখ্যা 200 পেরিয়ে যাবে। ভূপেন্দ্র যাদব যিনি দায়িত্বে এসেছিলেন সংগঠনের, তিনি কার্যত প্রথম থেকেই আশাবাদী ছিলেন যে দল জিতবে। এবং আরও আরেকটা কথা আমি না বললেই নয়, নির্বাচনের 20 দিন আগে অমিত শাহর সঙ্গে আমার একান্তে দেখা হয়। 5 মিনিটের জন্য, উনিও ব্যস্ত ছিলেন, আমিও ব্যস্ততার মধ্য থেকেই এসেছিলাম। আমাকেও বেরিয়ে যেতে হচ্ছিল আরেকটা জায়গায়। তখন উনি আমায় জিজ্ঞাসা করলেন যে আমাদের যে সাংগঠনিক জেলা আছে 43টা, কটা জেলায় আমরা তৃণমূল কংগ্রেসকে শূন্য করে দিতে পারবো। কনফিডেন্স লেভেলটা এই জায়গায় ছিল। সুতরাং সেটার পরে যেটা হওয়ার সেটা হয়েছে। তবে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ, মানুষের প্রত্যাশা অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। সেই প্রত্যাশাটাকে তিনি কাজে কি করেছেন সেটা আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আজকের ফলাফল এবং গতকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষ প্রতিবাদ করছিলেন কোর্টে, এটা দেখেই বোঝা যায় যে গণতন্ত্রে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই, আত্মম্ভরিতার কোনো জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই। সেখান থেকে এই ফলাফল হয়েছে। দাদা, সন্ত্রাস নিয়ে কি বলবেন? সন্ত্রাস, তারপরে হচ্ছে সিন্ডিকেট, যে পাড়ায় পাড়ায়, কারণ আপনি যেহেতু সংগঠন এবং আপনি এখন শুরু হয়েছে সব জায়গায়। আমাদের দলের নাম করে কিছু মানুষ এ ধরনের কাজকর্ম করছেন। হঠাৎ বিজেপি তৈরি হয়ে গেছে, 4 ঘন্টায় বিজেপি তৈরি হয়ে গেছে, পতাকা নিয়ে করেছে। আপনাদের মাধ্যমে বার্তা দিয়ে দিচ্ছি যে বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই। বাদবাকি যেটা করবে সরকার করবে, তারা হেল্পলাইন চালু করবে, এবং একই সঙ্গে বিজেপিও সংগঠনের মধ্যে দিয়ে যেখানে কোনো ব্যবস্থা পাড়ায় যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেখানে এই সিন্ডিকেটের একটা বিজনেস, ওগুলো আমরা দেখছি। ওর মধ্যে বিজেপি হস্তক্ষেপ করবে না, যারা করবে তারা পার্টির বাইরে যেতে হবে তাদের, আর বেআইনিভাবে ফ্ল্যাট নির্মাণ বন্ধ হবে। ধন্যবাদ অনেক। আমার সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং আমার ক্যামেরা পার্সন জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।